আসসালামু আলাইকুম। আজকে আমাদের সপ্তম অধ্যায় যেটা আছে এটা আজকে আমরা পুরোটাই শেষ করব। যে মাত্র কয়েক মিনিটে আমাদের এই সপ্তম অধ্যায়টা শেষ করা সম্ভব যদি আমরা একটু মনোযোগের সাথে দেখি। তো আমি আগে থেকে কিছু মেইন পয়েন্টগুলো লিখে রাখছি। তো আমরা এগুলো সম্পর্কে একটু বলি। যে পর্যায়কাল, পর্যায়কালটা আসলে কি? যে একটি পূর্ণ স্পন্দন হতে যে সময় লাগে সেটা হচ্ছে পর্যায়কাল বা দোলনকাল। সেটা পর্যায়কাল বা দোলনকাল। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে যাকে পর্যায়কাল বলা হয় তাকে দোলনকাল বলা হয়। এবং একটা পূর্ণ স্পন্দন হওয়ার জন্য, কি হওয়ার জন্য? একটা পূর্ণ স্পন্দন মানে একটা পূর্ণ তরঙ্গ সম্পন্ন হওয়ার জন্য যে সময়টা লাগবে ওইটাই হচ্ছে পর্যায়কাল বা দোলনকাল। আবার বলি যে কোনো একটা পূর্ণ তরঙ্গ বা পূর্ণ স্পন্দন, আমি সাপোজ উদাহরণ হিসেবে বলতে পারি যে আমি এখানে একটা তরঙ্গ রাখলাম। তো এখান থেকে এখানে একটা পূর্ণ তরঙ্গ, এখান থেকে এখানে একটা কি পূর্ণ তরঙ্গ। এই পূর্ণ তরঙ্গ হওয়ার জন্য যে সময়টা লাগবে ওই সময়টা হচ্ছে আমার পর্যায়কাল বা দোলনকাল। তো এর একক হচ্ছে টি। এর একক আমরা কি দ্বারা প্রকাশ করি? টি দ্বারা প্রকাশ করি। এবং এর একে আমরা টি দ্বারা প্রকাশ করি, কিন্তু একক হচ্ছে সেকেন্ড। একক কি? একক হচ্ছে সেকেন্ড। যে আমরা এই পর্যায়কালকে প্রকাশ করব টি দ্বারা, প্রকাশ করব কি দ্বারা? টি দ্বারা। এবং একক হিসেবে রাখবো হলো সেকেন্ড। একক হিসেবে কি রাখবো? সেকেন্ড রাখবো। এরপরে আমাদের আছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক যে প্রতি সেকেন্ডে পূর্ণ স্পন্দনের সংখ্যা বা পূর্ণ তরঙ্গের সংখ্যাকে কম্পাঙ্ক বলা হয়। অর্থাৎ এখানে এক সেকেন্ডে কতটি পূর্ণ তরঙ্গ হইতে পারলো। মনে করি সাপোজ এখানে আমি একটু বড় করে দেই। যেমন সাপোজ ধরলাম এখানে, তাহলে এখান থেকে এখানে কিন্তু আরেকটা তরঙ্গ দৈর্ঘ্য। মনে করি এই এক সেকেন্ডে এখান থেকে মনে করো এ বস্তু থেকে এখানে ধরলাম ডি। তো এ বিন্দু থেকে ডি বিন্দুতে গেল। তাহলে এ বিন্দু থেকে ডি বিন্দু এখানে যে মোট এখানে কয়টি তরঙ্গ, পূর্ণ তরঙ্গ হয়েছে? দুইটি। এই যে এ বিন্দু থেকে সি বিন্দুতে একটি এবং সি থেকে ডি বিন্দুতে একটি। তাহলে মোট পূর্ণ তরঙ্গ ছিল কয়টি? দুইটি। তাইলে এই যে এক সেকেন্ডে যদি কোনো কারণে এই দুইটা পূর্ণ তরঙ্গ হয়ে থাকে তাহলে আমরা বলবো কম্পাঙ্ক 2 হার্টজ। কারণ এই কম্পাঙ্কের একক হচ্ছে হার্টজ। কম্পাঙ্কের একক কি? কম্পাঙ্কের একক হচ্ছে হার্টজ। তাহলে এক সেকেন্ডে, তাহলে কি বললাম? এক সেকেন্ডে যে কয়টি পূর্ণ তরঙ্গ বা পূর্ণ স্পন্দন হতে পারে সেটাকে আমরা কি বলবো? কম্পাঙ্ক। সেটাকে আমরা কি বলবো? কম্পাঙ্ক। এবং এই কম্পাঙ্ককে আমরা ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করে থাকি। কি দ্বারা প্রকাশ করে থাকি? ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করে থাকি। তাইলে কম্পাঙ্ক কি? যে এক সেকেন্ডে যে কয়টি পূর্ণ স্পন্দন হতে পারে সেটাই হচ্ছে তার কম্পাঙ্ক। একক হচ্ছে হার্টজ। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করব তরঙ্গ দৈর্ঘ্য। কি আলোচনা করব? তরঙ্গ দৈর্ঘ্য। যে কোনো তরঙ্গের একটি দশা থেকে পরবর্তী একই দশার মাঝের যে দূরত্ব তাকে আমরা বলি তরঙ্গ দৈর্ঘ্য। যে কোনো তরঙ্গের একটি দশা থেকে পরবর্তী একই দশার মাঝে যে দূরত্ব তাকে আমরা বলি তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমরা এই যে উপরের চিত্রটার দিকে একটু খেয়াল করি যে এখানে বিন্দুটা যে অবস্থায় আছে ঠিক এখানেও কিন্তু বিন্দুটা একই অবস্থায় আছে। অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দুর যে দশা, মানে এই বিন্দুর যা দশা এখানে ওই বিন্দুটার একই দশা। তো এই একই দশা সম্পন্ন হওয়ার মাঝখানে যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা কি বলতে পারি? তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারি। কি বলতে পারি? তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারি। তাহলে আমরা কি বুঝলাম? যে একটি দশা থেকে তার পরবর্তী একই দশা, মানে এখানে যে দশা এখানে কিন্তু ঠিক সেম দশা। তাহলে একটি দশা থেকে তার পরবর্তী একই দশার মাঝে যে দূরত্ব এটাকে আমরা কি বলে থাকি? তরঙ্গ দৈর্ঘ্য। এখন এমনটা হতে পারে যে এখানে যে বিন্দুটা থাকবে এর জন্য যে রকম দশা পাবো, এখানে যে বিন্দুটা থাকবে বা যে কণাটা থাকবে তার জন্য আমরা কিন্তু একই দশা পাবো। তো এই বিন্দু থেকে এই বিন্দুর মাঝখানে যে দূরত্ব, এই কণা থেকে এই কণার মাঝখানে যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা কি বলবো? তরঙ্গ দৈর্ঘ্য বলবো। কি বলবো? তরঙ্গ দৈর্ঘ্য। এই তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি। তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি। এবং যে একক, এই এককে আমরা সবসময় মিটারে ব্যবহার করব। কিসে ব্যবহার করব? মিটারে ব্যবহার করব। এরপরে চলে আসি তরঙ্গের বেগ। কি আছে? তরঙ্গের বেগ। প্রতি সেকেন্ডে একটি তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গের বেগ বলা হয়। তো আমরা গতি অধ্যায়ে বলেছিলাম যে কোনো একটা বস্তু
প্রতি মানে বেগের দূরত্বের পরিবর্তনের হারকে বা স্মরণের পরিবর্তনের হারকে বেগ বলে। ঠিক সেম কাহিনী বা সেম ঘটনায় এখানে তরঙ্গের ক্ষেত্রে শুধু তরঙ্গ কথাটা উল্লেখ থাকবে যে প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে একটি তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলা হয়? তরঙ্গ বেগ বলা হয়। কি বলা হয়? তাকে আমরা কি বলবো? তরঙ্গ বেগ বলবো। তাকে আমরা কি বলবো? তরঙ্গ বেগ বলবো। তাকে আমরা কি বলবো? তরঙ্গ বেগ বলবো। তো তরঙ্গ বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করব। কি দ্বারা প্রকাশ করব? ভি দ্বারা প্রকাশ করব। তরঙ্গ বেগকে কি দ্বারা প্রকাশ করব? ভি দ্বারা প্রকাশ করব। এবং একক হিসেবে বেগের একক যা এখানে তাই, যে ms ইনভার্স 1। তাহলে আমরা কি কি শিখতে পারলাম এখান থেকে? যে পর্যায়কাল, তারপরে শিখলাম কম্পাঙ্ক, তারপরে কি শিখলাম? তারপরে শিখলাম হলো তরঙ্গ দৈর্ঘ্য। কি শিখলাম? তরঙ্গ দৈর্ঘ্য। এরপরে আমরা শিখলাম তরঙ্গের বেগ। তো মোটামুটি আমাদের মনে হয় এগুলো নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। তো এরপরে আমরা দেখি যে রাশিগুলোর মাঝে সম্পর্ক। এই যে আমরা যে রাশিগুলো নিয়ে আলোচনা করলাম, এই রাশিগুলোর মাঝে কি সম্পর্কে, যে রাশিগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, এই রাশিগুলোর মধ্যে সম্পর্ক কিভাবে নির্ণয় করা হয়। তো এখানে আমি লিখে রাখছি যে রাশিগুলোর মাঝে সম্পর্ক যে টি ইকুয়াল 1/f, অর্থাৎ পর্যায়কাল সমান 1 কম্পাঙ্ক। 2 নম্বর সূত্র ভি ইজ ইকাল টু এফ ল্যামডা। তাহলে আমরা এতক্ষণ বুঝতে পারছি যে ভি হচ্ছে বেগ, কার বেগ? তরঙ্গের বেগ। এফ কি? এফ হচ্ছে কম্পাঙ্ক। ল্যামডা কি? ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তো এইভাবে আমাদের মনে রাখতে হবে। তো এখান থেকে আমরা এই দুটো সূত্রই মনে রাখবো। আচ্ছা, এখন আমি পরের পৃষ্ঠায় যাই। হ্যাঁ, আমি এখানে কিছু মৌলিক জ্ঞান লিখে রাখছি, যে মৌলিক জ্ঞান, যে আমি যেগুলো লিখছি সবগুলো কিন্তু বইয়ের মধ্যেই আছে। এবং এইটুকু যদি তোমরা পড়ো, আমার মনে হয় বই নতুন করে আর পড়ার কোনো প্রয়োজন পড়বে না। তো মৌলিক জ্ঞান আমি প্রথমে লিখছি যে আলো হচ্ছে বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ। আলো হচ্ছে বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ। এটা কিন্তু বহু নির্বাচনীতে দিয়ে থাকে। যে তরঙ্গের জন্য মাধ্যম প্রয়োজন হয় তাকে আমরা কি বলে থাকি? যান্ত্রিক তরঙ্গ। যে তরঙ্গের জন্য মাধ্যমের প্রয়োজন হয়, কিসের প্রয়োজন হয়? মাধ্যম। এখন এই মাধ্যম হতে পারে কঠিন মাধ্যম, হইতে পারে তরল মাধ্যম, হইতে পারে গ্যাসীয় মাধ্যম। কিন্তু মাধ্যমের প্রয়োজন হলে আমরা তাকে কি বলবো? যান্ত্রিক তরঙ্গ বলবো। এরপরে 3 নাম্বার, শক্তি তরঙ্গের বিস্তারের বর্গের সমানুপাতিক। শক্তি তরঙ্গের বিস্তারের বর্গের সমানুপাতিক। আমাদের অধিকাংশ স্টুডেন্ট আছে যারা এই যে আমি যে সেন্টেন্সটা বললাম এটা অনেকেই স্কিপ করে চলে যায়, কিন্তু এখান থেকেই আমরা দেখি অনেক সময় এমসিকিউ দিয়ে দেয়। তো এমসিকিউ দেওয়ার সময় যে আমরা সম্পর্কটা পাই যে ই সমানুপাতিক এ স্কোয়ার। এতে কি বোঝাচ্ছি? বিস্তার। এবং ই দিয়ে বোঝানো হচ্ছে শক্তি। ই দিয়ে বোঝানো হচ্ছে শক্তি, এবং এ দিয়ে বোঝানো হচ্ছে বিস্তার। এবং এখান থেকে আমরা যদি সম্পর্ক তৈরি করি, তাহলে সম্পর্কটা আমরা মোটামুটি এরকম পেতে পারি যে E1 ডিভাইডেড এ স্কোয়ার 1 সমান E2 আর A2 স্কোয়ার। তো সম্পর্কটা মোটামুটি আমাদের এইরকম আসবে। মানে এইরকম করে আমরা কি করতে পারি? এমসিকিউ সমাধান করতে পারি। হয়তো আমরা দেখব E1 এবং A1 এর মান দেওয়া আছে এবং E2 এর মান দেওয়া আছে, A2 এর মান বের করতে বলছে। এরকমটা আমরা এমসিকিউ দেখে থাকতে পারি, বা আমরা দেখি, সচরাচর দেখি। তারপর হচ্ছে তরঙ্গের প্রতিসরণ ও প্রতিফলন হয়। এটা একটা সাধারণ জ্ঞান যে তরঙ্গের প্রতিসরণ এবং প্রতিফলন হয়। এরপর হচ্ছে তরঙ্গ 2 ধরনের। তরঙ্গ কয় ধরনের? তরঙ্গ হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, উদাহরণ হিসেবে আমরা বলতে পারি শব্দ। একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। কি তরঙ্গ? অনুপ্রস্থ তরঙ্গ। আমরা এটাকে বলতে পারি পানির ঢেউ। কিসের ঢেউ? পানির ঢেউ। এটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। তারপরে আমরা আরেকটা যেটা পাই সেটা হচ্ছে শব্দের উৎস একই হলে কম্পাঙ্ক একই থাকে। শব্দের উৎস একই হলে কি হলে? শব্দের উৎস যদি একই হয় তাহলে কম্পাঙ্কের কোনো কি হবে না? পরিবর্তন হবে না। অর্থাৎ ছোট হাতের এফ যেটা আমরা পাই এটা সবসময় কি থাকবে? একই থাকবে। শব্দের উৎস একই হলে কম্পাঙ্ক একই থাকে। আচ্ছা, আমরা পরের প্রশ্নে চলে যাই যে শব্দের কম্পাঙ্ক 20 হার্টজের কম যদি হয়, মানে শব্দের যে কম্পাঙ্ক, যে ছোট হাতের এফ, এই কম্পাঙ্কের মান যদি 20 হার্টজের কম হয় তাহলে একে শব্দে
তর বা ইনফ্রাসাউন্ড বলা হয়। কি বলা হয়? ইনফ্রাসাউন্ড। যে শব্দের কম্পাঙ্ক 20 হার্টজের কম হলে তাকে শব্দে তর বা ইনফ্রাসাউন্ড বলা হয়। এবং শব্দের কম্পাঙ্ক 20 কিলো হার্টজ, একটা জিনিস ভালো করে খেয়াল করো, এখানে হচ্ছে 20 হার্টজ, কিন্তু এই নিচে বলা হয়েছে 20 কিলো হার্টজ। কি বলছে? 20 কিলো হার্টজ। নিচে কি বলা হয়েছে? 20 কিলো হার্টজ। এর বেশি হলে তাকে শব্দের তর বা আল্ট্রাসাউন্ড বলা হয়। কি? শব্দতর বা আল্ট্রাসাউন্ড বলা হয়। শব্দের কম্পাঙ্ক যদি 120 কিলো হার্টজের কি হয়? বেশি হয়। এরপরে পরেরটা যে শব্দ একটি যান্ত্রিক তরঙ্গ। হ্যাঁ, শব্দ একটি যান্ত্রিক তরঙ্গ, কারণ আমরা আগে জানছি যে কোনো যদি তরঙ্গের জন্য যদি মাধ্যমের প্রয়োজন হয় তাহলে আমরা তাকে যান্ত্রিক তরঙ্গ বলি। যেহেতু শব্দের জন্য আমরা বায়ু মাধ্যম ব্যবহার করে থাকি বা পানি মাধ্যমেও শব্দ কাজ করতে পারে, কঠিন মাধ্যমেও কাজ করে, এই জন্য এটা হচ্ছে একটা যান্ত্রিক তরঙ্গ। এরপরে চলে যাই, শব্দের বেগ মাধ্যমে তাপমাত্রা এবং আর্দ্রতার উপর নির্ভর করে। যে এটা একটু মোস্ট ইম্পর্টেন্ট, এমসিকিউ প্রায় দেখা যায় এটা, যে শব্দের বেগ মাধ্যমের কিসের উপর নির্ভর করে? তাপমাত্রা, আর একটা হচ্ছে আর্দ্রতা। তাপমাত্রা এবং আর্দ্রতার উপর নির্ভর করে। আচ্ছা, এরপরে প্রতিধ্বনি। প্রতিধ্বনি শোনার জন্য সময় ব্যবধান 0.1 সেকেন্ড হইতেই হবে। যদি কোনো কারণে 0.1 সেকেন্ডের 0.1 সেকেন্ডের থেকে আমরা কম সময় পাই, তাহলে সেখানে আমরা প্রতিধ্বনি শুনতে পাবো না। তাহলে প্রতিধ্বনি শোনার জন্য শব্দটা গিয়ে প্রতিফলকে বাধা পেয়ে ঘুরে আসার জন্য আমাদের সর্বনিম্ন সময় লাগবে 0.1 সেকেন্ড। এবং প্রতিধ্বনি শোনার জন্য সর্বনিম্ন যে দূরত্ব, অর্থাৎ যেখান থেকে বাধা পাবে ওই প্রতিফলক থেকে উৎসের যে দূরত্ব হবে সেটা সর্বনিম্ন 16.5 মিটার। তাইলে পরেরটা দেখি যে বাদুর প্রায় 100 কিলো হার্টজ কম্পাঙ্কের শব্দ তৈরি করতে পারে। এটাও এমসিকিউ আমরা দেখে থাকি যে বাদুর কত কম্পাঙ্কের শব্দ তৈরি করতে পারে, যে 100 কিলো হার্টজ কম্পাঙ্কের শব্দ তৈরি করতে পারে। বাদুর প্রায় 100 কিলো হার্টজ কম্পাঙ্কের কি শব্দ তৈরি করতে পারে। এরপরে আরেকটা তথ্য আমরা বলে রাখি যে আমাদের যে পশু পাখি আছে, এই পশু পাখিরা 20 কিলো হার্টসের থেকেও কম শব্দ কী পারে? শুনতে পারে। 20 কিলো হার্টসের থেকেও কম শব্দ শুনতে পারে। এই জন্য ওরা যদি ভূমিকম্প হয় তো পশু পাখি কিন্তু মনে করো একটু দেখো তো কীরকম পরিস্থিতি ওরা তৈরি করে, তো ওরা কিন্তু বুঝতে পারে। আর মানুষ এই যে 20 হার্টস থেকে 20 কিলো হার্টস এই রেঞ্জের মাঝখানের শব্দগুলো শুনতে পারে। তো কি বললাম যে মানুষ 20 হার্টস থেকে 20 কিলো হার্টসের মাঝখানে যে শব্দ এগুলো শুনতে পারে। আর বাদুরের ক্ষেত্রে বললাম কি যে বাদুর প্রায় 100 কিলো হার্টজ কম্পাঙ্কের শব্দ শুনতে পারে। তো আমরা পরের টপিক্সটা আলোচনা করি, সেটা হচ্ছে কোনো স্থানে বাতাসের তাপমাত্রার সাথে একটা শব্দের সম্পর্ক আমরা পাই। অর্থাৎ বাতাসের যে তাপমাত্রা, এই বাতাসের তাপমাত্রার সাথে বা বায়ুর যে তাপমাত্রা, এই বায়ুর তাপমাত্রার সাথে বাতাসের একটা বেগের সম্পর্ক আছে। সেটা হচ্ছে যে ভি সমানুপাতিক রুট ওভার টি, ভি সমানুপাতিক রুট ওভার টি, ভি সমানুপাতিক রুট ওভার টি। তো এই যে এটা হচ্ছে আমাদের মূল যে সম্পর্ক, এই সম্পর্ক থেকে আমরা সূত্র তৈরি করতে পারি যে V2 ডিভাইডেড V1 ইজ ইকুয়াল টু অল ওভার রুট T2 ডিভাইডেড T1, অল ওভার রুট T2 ডিভাইডেড T1। আবার বলি, V2 ডিভাইডেড V1 ইজ ইকুয়াল টু অল ওভার রুট T2 ডিভাইডেড T1। এই সূত্রটা আমাদের মাস্ট বি মুখস্থ রাখতে হবে, কেননা এখান থেকে আমাদের এই যে প্রতিধ্বনি বা ম্যাক্সিমাম অ্যান্সারগুলো আমরা এই সূত্র দ্বারা করতে পারবো। যে শব্দ এবং তরঙ্গ এবং শব্দ, এই অধ্যায়টা থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট যে গুরুত্বপূর্ণ এবং সব থেকে আমি কি বলবো যে সব থেকে যে গুরুত্বপূর্ণ সূত্র, এই সূত্রটাই হচ্ছে এটা, যে বেগের সাথে তাপমাত্রার সম্পর্ক। তো V2 ডিভাইডেড V1 ইজ ইকুয়াল টু অল ওভার রুট T2 ডিভাইডেড T1। তীব্রতার একক, এই তীব্রতার একক সচরাচর এমসিকিউ আমরা দেখে থাকি, সবসময় দেখি এমসিকিউ কোনো না কোনো বোর্ডে দিয়ে দেয় যে WM ইনভার্স 2, WM ইনভার্স 2। তীক্ষ্ণতার একক কি? হার্টস। তীক্ষ্ণতার একক কি? হার্টস। এই যে একই একক, এই যে তীক্ষ্ণতার একক হার্টস এবং কম্পাঙ্ক, এই কম্পাঙ্কের এককটাও কি? কম্পাঙ্ক। এই কম্পাঙ্কের এককও কি পাইছি আমরা? হার্টস পাইছি।
তো অতিরিক্ত দু একটা সূত্র আমাদের জানতে হবে। সেটা আমরা গতি থেকে জানছিলাম যে সমবেগের ক্ষেত্রে সূত্র আমরা কি জানি যে এস ইকুয়াল ভিটি, এস ইকুয়াল ভিটি। কিন্তু প্রতিধ্বনি শোনার জন্য আমরা 2D ইকুয়াল ভিটি ব্যবহার করব, 2D ইকুয়াল ভিটি। তাহলে এখানে এসও ব্যবহার করা যায়, তো সমস্যা নেই, তো আমরা ডি ব্যবহার করছি। এখন 2 দেওয়ার কারণটা কি? আচ্ছা, আমরা যখন মনে করো এখানে প্রতিফলক আছে, এখানে কি আছে প্রতিফলক, এবং এখানে কেউ একজন শব্দ তৈরি করতেছে, এখানে কেউ একজন কি তৈরি করতেছে, শব্দ তৈরি করতেছে। তো এখান থেকে শব্দটা এখানে প্রতিফলকে যাবে এবং বাধাপ্রাপ্ত হয়ে আবার কি উল্টো পথে ঘুরে আসবে। এই যে দূরত্ব দুইবার অতিক্রম করলো, এই জন্য একই দূরত্ব যেহেতু দুইবার অতিক্রম করলো, এই জন্য এখানে আমরা 2D ব্যবহার করছি। তো এখানে একটা তথ্য আমাদের জেনে রাখা উচিত, সেটা হচ্ছে মোট তরঙ্গ ইজ ইকুয়াল টু মোট দূরত্ব। এখন আমি এটা সংক্ষেপে লিখছি, একটু বুঝিয়ে দিলে তোমরা বুঝতে পারবা। মনে করো এখানে একটা তরঙ্গ দেওয়া আছে, এখানে একটা তরঙ্গ দেওয়া আছে। এখন আমি মোট দূরত্বটা মনে করে দিলাম 8 মিটার। কত মিটার? 8 মিটার। মোট দূরত্ব কত দিলাম? 8 মিটার। তো এখানে হিসাব করতে হবে মোট তরঙ্গ কয়টি। এখান থেকে এখানে একটি, এখান থেকে এখানে দুইটি, মানে একটি তরঙ্গ, দুইটি তরঙ্গ, এবং এখান থেকে এখানে কয়টি তরঙ্গ? 3টি তরঙ্গ। কয়টি তরঙ্গ? 3টি তরঙ্গ আমরা পেলাম। তাহলে এখান থেকে এখানে একটি, এখান থেকে এখানে দুইটি, এখান থেকে এখানে 3টি, এই 3টা আমরা পূর্ণ তরঙ্গ পেলাম। পূর্ণ তরঙ্গ কি পেলাম? পূর্ণ তরঙ্গ পেলাম, 3টি পূর্ণ তরঙ্গ। এটা এমনও হইতে পারতো যে এখানে আসতো, এখানে আসে যদি আবার এখানে যুক্ত হইতো, তাহলে এখানে অর্ধেক হইতো, এখানে কি হইতো? অর্ধেক। তার মানে এখান থেকে এখানে আমরা একটা ল্যামডা ধরবো, এখান থেকে এখানে একটা ল্যামডা, এখান থেকে এখানে একটা ল্যামডা, কিন্তু এখান থেকে যে এখানে, এটা তো পুরো একটা পূর্ণ তরঙ্গ হয়নি, এজন্য আমরা এটা ল্যামডার অর্ধেক ধরবো, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক। তো এই যে মোট যে তরঙ্গ দৈর্ঘ্য, এই যে মোট যে তরঙ্গ, এই তরঙ্গটাকে যোগ করলে আমরা ফলাফল কত পাবো? ফলাফল কত পাবো? ফলাফল পাবো 8 মিটার। এই জন্য আমরা এখানে লিখতে পারি, কি লিখতে পারি? দেখো যে ল্যামডা প্লাস ল্যামডা, এই যে প্রত্যেকটা ল্যামডা আমরা কি করব? যোগ করব, প্লাস ল্যামডা বাই 2। এই ল্যামডা বাই 2 কোথায় পেলাম? এই যে এখানে, কারণ এখানে অর্ধ তরঙ্গ হয়েছিল। তাহলে সমান সমান আমরা ফলাফল কত পাবো? 8 মিটার। কত? 8। তো এখান থেকে আমরা আশা করি যে একটা ল্যামডার মানটা বের করতে পারবো। মাঝে মাঝে আমাদের উদ্দীপকে সরাসরি এইভাবে দিয়ে রাখে, এবং ল্যামডার মান আমাদের এইভাবে বের করতে হতে পারে। তো এইভাবে বের করতে হয়, আমরা যেটা দেখতে পাই। তো এখান থেকে আমরা আশা করি সবাই ল্যামডার মান বের করতে পারবো। তো আমরা এই অল্প সময়ের মধ্যে তরঙ্গ শব্দ অধ্যায় থেকে যতটুকু সম্ভব সবটুকু আলোচনা করার চেষ্টা করেছি, এবং আমার মনে হয় কেউ যদি একটু পুরো ভিডিওটা ধৈর্য ধরে কেউ দেখে, আমার মনে হয় এখানে কোনো সমস্যা থাকার কথা না, এবং তার তরঙ্গ শব্দ অধ্যায়টা সম্পর্কে মোটামুটি একটা বেস্ট ধারণা তৈরি হবে। তো আমরা আবারও বলি যে এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে এই যে V2 ডিভাইডেড V1 ইজ ইকুয়াল টু অল ওভার রুট T2 ডিভাইডেড T1। আর এখান থেকে আমরা আরও একটা সূত্র দেখি, সেটা হলো V ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, V ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, V ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। এই দুটো সূত্র আমাদের সব থেকে বেশি কাজে লাগবে, সব থেকে বেশি কাজে লাগবে আমাদের এই দুটো সূত্র। আশা করি আমরা সবটুকু বুঝতে পারছি। যদি আসলে আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা অবশ্যই, আর অবশ্যই তোমার বন্ধুদের সাথেও শেয়ার করবা। আসসালামু আলাইকুম।